সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন দলটির নেতা তানভীর সিরাজ। এতে দলের মানহানির জন্য 10 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। পরে আদালত মামলার আবেদন আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। দলের নির্দেশে এই মামলা করেছেন উল্লেখ করে তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়, অথচ এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল প্রতিহত করতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত এসআই আবু সায়েদ রানাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাত 12টার দিকে বন্দর ঈশান মিস্ত্রি হাট এলাকায় সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ এবং যুবলীগের পক্ষ থেকে মিছিল বের করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন বন্দর থানার এসআই আবু সায়েদ রানা। পরে রাতভর অভিযান চালিয়ে 18 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, দা, শাবল সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে ধাওয়া দেওয়ার পর সাথে সাথে তারা অতর্কিতভাবে তাদের হাতে চাপাতি, সোরা এগুলো ছিল, অস্ত্র ছিল। তারা আমাদের একজন সাব ইন্সপেক্টর আবু সাইদ রানা তার উপরে অতর্কিত আক্রমণ করে। আর আমরা সারা রাত আমরা অপারেশন পরিচালনা করেছি। অপারেশন পরিচালনা করে আমরা এর সাথে জড়িত যারা তাদের বেশিরভাগকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। গাজীপুরের শ্রীপুরে রাতের আধারে মশাল মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 কর্মীকে আটক করেছে পুলিশ। রাতে তাদের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের আজুগির চালা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সন্ধ্যার পর থেকে অপরিচিত যুবকদের আনাগোনা বাড়ে আজুগির চালা গ্রামের সামনে। পরে সন্দেহ হলে ধাওয়া দেয় স্থানীয়রা। এদের বেশিরভাগ পালিয়ে গেলেও নিষিদ্ধ ছাত্রলীগের 4 কর্মীকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। শ্রীপুর থানার ওসি জানান, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে, আহত আরও 6 জন। দুপুরে গোবিন্দগঞ্জে দিনাজপুর সড়কের খুলশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের ঘোড়াঘাটে যাচ্ছিলেন সিএনজি অটোরিকশাটি। সে সময় পেছন থেকে ট্রাকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আহত হন অটোরিকশায় থাকা 8 যাত্রী। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। পাথর খেকোদের বাধাহীন লুটপাটে এখন বিরানভূমি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা। গত 1 বছরে দিনে রাতে পাথর চুরির ফলে এলাকাটি এখন ধুধু বালুচর। পরিবেশবাদীদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে পর্যটন কেন্দ্রটি ধ্বংসের পাশাপাশি অন্তত 200 কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ভ্রমণ পিপাসুদের পছন্দের জায়গা। সবুজ পাহাড়ের মাঝে সারি সারি পাথরের বুক বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারা, যেখানে শরীর ভিজিয়ে প্রশান্তি খুঁজে নিতেন নানা বয়সী মানুষ। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত 1 বছরে বাধাহীন পাথর লুটপাটের কারণে এখন বিরানভূমি এই পর্যটন কেন্দ্র। পুরো এলাকা পরিণত হয়েছে ধুধু বালুচরে। আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। প্রশাসনের কোনো ভূমিকা নাই। এতগুলা পাথর 1-2 দিনে কিভাবে এতগুলো নিয়ে যায় মানুষ? ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা নিয়ে প্রকাশ্যে লুট হচ্ছে পাথর। যত্রতত্র চলছে খোরাখুরি। পরিবেশবাদীদের অভিযোগ, পাথর লুটপাট ও পর্যটন কেন্দ্রটি ধ্বংস করা হলেও নেই কোনো নজরদারি। আমি সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন, যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। তবে প্রশাসনের দাবি, এই পর্যন্ত বিভিন্ন সময়ে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে 15টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। বারবার অভিযানের পরও ঠেকানো যাচ্ছে না এই অপতৎপরতা।
বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি। একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। মানুষকে এইসব থেকে বিরত রাখার জন্য আমরা সামাজিকভাবে যে কাজ করা দরকার সেগুলো করছি। গত 1 বছরে সাদা পাথর এলাকা থেকে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য 200 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাথর লুটপাট করে পরিবেশের ক্ষতি এবং পুরো পর্যটন কেন্দ্রটিকে বলতে গেলে একরকম ধ্বংস করার বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আলোচনা করতে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা এর সদস্য সচিব আব্দুল করিম কিম। আপনাকে স্বাগত। এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কিন্তু এটিতে আর একদিনে হলো না, এটা বেশ কয়েকদিন ধরে ধরে এরকম একটা পর্যায়ে এসছে। আপনারা তো খোঁজখবর রাখেন, একটু বলবেন যে আসলে এখানে গাফেলতিটা, ব্যর্থতাটা কার, আর কেন তারা এটা করলেন না দায়িত্ব থাকা সত্ত্বেও? দেখেন, পাথর লুটপাট তো পূর্বেও চলছিল। পাথর বিগত সরকারের সময় লুটপাট হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে দেখা গেছে মানে ব্যাপকভাবে যে সঞ্চিত পাথর ছিল সে পাথরগুলো একেবারে এক নিমিষে নিয়ে নেয়। এখানে দলমত নির্বিশেষে যারা লুটপাট করেছে সেই সময়ে করার সুবিধা যাদের ছিল তারা করে গেছে। এরপরে যখন সরকার দায়িত্ব গ্রহণ করলেন এবং আমাদের পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন পরিবেশ আন্দোলনের অন্যতম নেত্রী সৈয়দা রিজওয়ানা হাসান, তো সেই সময় থেকে আমরা আশাবাদী ছিলাম এবং তিনি নিজেও এই সিলেটের পাথর রক্ষার জন্য অতীতে কাজ করেছেন। সেই হিসাবে প্রত্যাশা ছিল যে সিলেটের এই সাদা পাথর থেকে শুরু করে জাফলং সহ সমস্ত এলাকার পাথরগুলো সংরক্ষণ হবে। কিন্তু দেখা গেছে যে পুরো এই বছর জুড়েই পাথর লুটপাট হয়েছে। যখন কোয়ারি বন্ধের ঘোষণা ছিল সে সময়ও হয়েছে, যখন উন্মুক্ত করার মাঝখানে ঘোষণা এসেছে সে সময়ও হয়েছে। আপনি এই প্রতিবেদনেই শুনেছেন যে প্রায় 200 কোটি টাকার পাথর উত্তোলন হয়েছে। কোথা থেকে এই পাথরগুলো, মানে প্রকৃতি থেকে আসা 200 কোটি টাকা লুট হয়েছে। এই লুট তো কেউ পকেটে করে পাথরগুলো নিয়ে যায়নি, পাথরগুলো নেওয়া হয়েছে নৌকার মাধ্যমে তোলা হয়েছে একটা জায়গায়। এইটা তো মূলত উপজেলা প্রশাসন এবং সিলেটের যে জেলা প্রশাসন তাদের দায়িত্ব। এইভাবে তো একটু জানতে চাই যে যারা এখান থেকে নিচ্ছে দিনে দুপুরবেলা সবাই দেখছে, তারা কেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে না? তাদের ভয়টা কোথায় ছিল, বা কারা এত শক্তিশালী যে এটা করলো? প্রথম কথা হচ্ছে এই যে 200 কোটি টাকার পাথর যদি হয়, তো এই পাথর লুণ্ঠন যখন হয়েছে এইটার ভাগ বা স্থানীয় প্রশাসনের কাছে গেছে, আর নয়তো তারা তাদের দায়িত্ব পালন করতেন। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে রাজনৈতিকভাবে যারা প্রভাবশালী তারা তাদের প্রভাব তৈরি করেছেন। আপনারা দেখেছেন যে উপদেষ্টা মহোদয় নিজে অসহায়ত্ব প্রকাশ করেছেন যে উনি পাথর উত্তোলন বন্ধ করতে পারেননি। তো যখন উপদেষ্টা বলেন আমি পারিনি, তখন জেলা প্রশাসকের পক্ষেও সহজে বলা সম্ভব, আমার পক্ষেও সম্ভব না। উপজেলা প্রশাসনও বলবে স্থানীয় রাজনৈতিক শক্তি এত শক্ত, তাদের মধ্যে এমন ঐক্য আছে যে তারা তাদেরকে নিবৃত্ত করা যায় না। আসলে এখানে একটা বিষয় একটু জানতে চাইবো, যা হয়ে গেছে, যেই ক্ষতি হয়ে গেল, এটা কি আর প্রাকৃতিকভাবে পূরণ হওয়া সম্ভব? সাদা পাথরে আবারও যখন বর্ষা আসবে, পাথরগুলো তো আসলে ভারত থেকে পাহাড়ি ঢলে নেমে আসে, সেই হিসাবে হয়তো আসবে কিছু, কিন্তু ইতিমধ্যে খোঁড়াখুড়ি সহ নানানভাবে এই পুরো এলাকার ভূপ্রকৃতিকে সম্পূর্ণরূপে বদলে ফেলা হয়েছে। এই ক্ষতি আসলে সহজে পূরণ হবার না। আপনাকে ধন্যবাদ। আমরাও তাই দেখছিলাম, বড় বড় গর্ত করা হয়েছে নদীর তলদেশে, ও স্বচ্ছ পানি এখন আসলে ঘোলা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হলে তা তদন্ত করবে দুদক, জানান তিনি। সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের জেলা ও বিভাগীয় কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এসব কথা বলেন সংস্থার চেয়ারম্যান। মঙ্গলবার সকালে রংপুরে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এই সময় তিনি সাংবাদিকদের জানান, শেখ হাসিনার বিরুদ্ধে 6টি দুর্নীতির মামলার তদন্ত করছে দুদক। দ্রুত এসব তদন্ত শেষ করা হবে, জানান চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন।
তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হলে তা তদন্ত করবে দুদক। দুর্নীতির প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন দুদক চেয়ারম্যান। অভিযোগ যেন সুনির্দিষ্ট হয়। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। সমাজের সর্বস্তরে দুর্নীতি বন্ধে সবার সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়া ইউপি সদস্য তার 2 ছেলেকে গুলি ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত 12:15টার দিকে কুমিরাঘোড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ইউপি সদস্য ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আহমেদ ও তার 2 ছেলে মিসবাউদ্দিন মিশাল ও ফয়সাল আহমেদ। পুলিশ জানায় রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রফিক ও তার ছেলেরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে রফিককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম ও গুলি করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালায়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আধিপত্য বিস্তার ও চাঁদা না দেয়ায় তাদের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুজোর রামগতিতে নৌকার সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের 6 দিন পর দগ্ধ আরও একজন মারা গেছেন। ফারুক হোসেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এই নিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জনের। একই হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলেরা। হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে নৌকায় থাকা 6 জেলে দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় 4 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। যশোরের অভয়নগরে লিমন শেখ নামে এক অটো ভ্যান চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার শঙ্করপাশা গ্রামের পতিত জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় সোমবার রাতে ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি লিমন। সকালে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটো ভ্যানটি ছিনিয়ে নিয়ে লিমনকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মাদারীপুরের শিবচরে নিখোঁজের 12 দিন পর মাটি খুঁড়ে মিলল ভ্যান চালকের মরদেহ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে গত 31 জুলাই সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মিজান শেখ। এরপর আর বাড়ি না ফেরার পরদিন শিবচর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে নুরুল আমিন নামে একজনকে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের মরদেহ মাটি খুঁড়ে বের করা হয়। চালক মিজানকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে গ্রেপ্তার নুরুল আমিন। এই ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। ডেঙ্গুতে দ্বিতীয় কিংবা তৃতীয়বার আক্রান্ত হওয়ায় রোগীর জটিলতা বাড়ছে। ডেঙ্গুর ধরনের পরিবর্তনের কারণে রক্তক্ষরণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এমনকি কিডনির জটিলতা দেখা দিতে পারে। অনেককে আইসিইউতেও ভর্তির প্রয়োজন হচ্ছে বলে জানান চিকিৎসকরা। তাই যারা একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসিইউয়ের সামনে অপেক্ষা করছেন বরগুনার বাসিন্দা তারেক। ডেঙ্গু আক্রান্ত খালার শারীরিক জটিলতা দেখা দিলে গত বৃহস্পতিবার আইসিইউতে নিতে হয়। এই হাসপাতালের আইসিইউতে অনেকেই রয়েছেন যারা দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত। তার শ্বাসকষ্ট হইতেছিল, প্লাস হচ্ছে বুকে প্রচুর পরিমাণ ব্যথা করতেছিল এরকম বলতেছিল, আর ডায়রিয়ার সমস্যাটা ছিল। তো 3টা সমস্যা নিয়েই তাকে আইসিইউতে শিফট করা হয়। ওর অবস্থা দিন দিন খুব ক্রিটিক্যাল হচ্ছিল, তখন ওকে আইসিইউতে শিফট করা হয়। পরে 4 দিনের দিন আইসিইউ থেকে আবার বেডে দেওয়া হয়। ডেঙ্গু পজিটিভ নিয়ে আমি ডিএনসি হসপিটালে আমার মাকে ভর্তি হয়েছে। সিরিয়াসলি অবস্থা ছিল। মায়ের ডায়াবেটিস রোগী, পোরসাইপ ইনফেকশন হয়েছে, তারপর আপনার ডায়াবেটিস বেড়ে গেছে।
চিকিৎসকরা জানান প্রথম সংক্রমণে শরীরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, দ্বিতীয়বার আক্রান্ত হলে আগের অ্যান্টিবডি কাজ করে, এতে প্রায় জটিলতা তৈরি হচ্ছে। পেশেন্টের ক্ষেত্রে নানান রকম সিমটম তৈরি হয়, যেমন প্লাজমা লিকেজ, কারো কারো ব্লিডিং হয়, বেশি হয়, মানে সব কিছুই তার ইমিউনোলজিক্যাল রিয়াকশনের জন্য হয়। প্রথমবারেও হতে পারে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয়বার যারা আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে তখন ঝুঁকিটা আরও অনেক বেশি। যখন সেকেন্ড টাইম অ্যাটাক করে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি অন্য ভেরিয়েন্টে হয় তাহলে কিন্তু ইট মে বি মোর ডেঞ্জারাস, এবং এইসব কেসে কিন্তু বেশি ক্রিটিক্যাল হয়। তখন আমাদের অন্য ভেরিয়েন্টে আক্রান্ত হয়, তখন কিন্তু এই অ্যান্টিবডি কিন্তু ওই ভাইরাসটাকে রিকগনাইজ করতে পারে, কিন্তু ফুলি রিকগনাইজ করতে পারে না। যখন সে ফুলি রিকগনাইজ না করতে পারে তখন কি অ্যান্টিবডি ওভার রিয়েক্ট করে। চিকিৎসকরা বলছেন অনেকেই মনে করেন একবার ডেঙ্গু হলে আর এ রোগ হবে না। এ ধারণা একেবারেই ভুল। ডেন 1, 2, 3, 4 যে মানুষটা একবার আক্রান্ত হয়েছেন উনি কিন্তু একটা সেরোটাইপে আক্রান্ত হয়েছেন, ধরেন 1 দিয়ে আক্রান্ত হয়েছেন, তার আরও 3 বার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে, 2, 3, 4 দিয়ে। তো উনি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, ভালো হয়ে গেছেন, তার যে অ্যান্টিবডিটা গ্রো করেছে সেটা 1-এর বিরুদ্ধে, ফলে 1 দিয়ে উনি আরেকবার আক্রান্ত হবেন না। ডেঙ্গুতে বেশি ঝুঁকিতে থাকে শিশু, গর্ভবতী নারী এবং অন্য রোগে আক্রান্ত বয়স্করা। তাদের নিয়ে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে নিচু এলাকায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানির স্তর সতর্কসীমা অতিক্রম করেছে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানায় উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। এর মধ্যে কিছু এলাকায় ফসলি জমি এবং বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে। পানি প্রবাহের চাপ অব্যাহত থাকলে সন্ধ্যার মধ্যেই বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী 3 দিন ধরে এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢলের সম্ভাবনা রয়েছে, এতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে পদ্মায় পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের 10,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্লাবিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন। এক সপ্তাহ পর রাঙামাটির কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট বন্ধ করা হয়েছে। হ্রদের পানির উচ্চতা কমায় সকালে গেটগুলো বন্ধ করা হয়, জানান জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় গত 5 আগস্ট কাপ্তাই বাঁধের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গেট সর্বোচ্চ 3.5 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। বর্তমানে পানি দ্রুত কমতে থাকায় গেটগুলো বন্ধ করা হয়েছে। ঠাকুরগাঁয়ে ফেন্সিডিল সহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা সেলিম রেজাকে আটক করেছে যৌথ বাহিনী। রাতে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি সরোয়ার আলম খান। জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে 21 বোতল ফেন্সিডিল ও 42,000 টাকা সহ আটক করা হয় সেলিম রেজাকে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। কিশোরগঞ্জের নিকলিতে নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 20 জন আহত। বেলা 11:30টার দিকে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। নিকলির এসিল্যান্ড প্রতীক দত্ত জানান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় ড্রেজার সহ রিপন মিয়া নামে একজনকে আটক ও 1 লাখ টাকা জরিমানা করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে অভিযোগকারী সোহেল ও অভিযুক্ত পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের লোকজন সংঘর্ষে জড়ায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। ভোগড়া বাইপাস এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পুলিশ জানায়, ভোগড়া বাইপাস এলাকায় রোয়া ফ্যাশনস লিমিটেড কারখানা শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সকালে কাজে এসে মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এক পর্যায়ে সকাল 9টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে
সকাল 10টার পর স্বাভাবিক হয় যান চলাচল। শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ। বরিশালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেতু নির্মাণ, রেল সংযোগ স্থাপন সহ 27 দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। এ সময় বক্তারা বলেন, বরিশাল বিভাগ হলেও এখানে এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক নির্মাণ, রেল সংযোগ সহ 27 দফা দাবি তুলে ধরেন। দাবি আদায়ে বরিশালবাসী ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান বক্তারা। এতে যোগ দেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতারা। দিনাজপুর সহ সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, হত্যা বন্ধে পদযাত্রা হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় শহরের উপশহর থেকে পদযাত্রাটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে পদযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন। পদযাত্রা শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। স্মারকলিপিতে বলা হয়, দিনাজপুর সহ সারা দেশে চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, হত্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে ও সমাজে নৈরাজ্য ছড়িয়ে পড়ছে। এসব বন্ধে নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলা ও দোষীদের শাস্তির ব্যবস্থা সহ 9টি দাবি তুলে ধরা হয়। চাঁদপুরের ফরিদগঞ্জে ভাতিজাকে হত্যার অভিযোগে চাচাসহ 3 জনের নামে মামলা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, সোমবার রাতে নিহত বাহার হোসেন বাবুর বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় চাচা হাসান গাজী, তার ছেলে শাকিল ও তার স্ত্রী সুমাইয়া আক্তারকে। এরই মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বাবুর মরদেহ হস্তান্তর করা হয়। সোমবার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামে বিদেশে পাঠানো টাকা দিয়ে বিরোধের জেরে খুন হন বাহার হোসেন বাবু। এই ঘটনায় আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। যশোরের মনিরামপুরে পাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ভেঙে ফেলা হলেও জমি নিয়ে জটিলতায় নতুন ভবন নির্মাণ হয়নি 5 বছরেও। পাঠদান ও দাপ্তরিক কাজ চলছে টিনের চালায়। পড়াশোনায় পরিবেশ না থাকায় কমছে শিক্ষার্থীর সংখ্যাও। স্কুল মাঠের একপাশে পরিত্যক্ত ভবন ভাঙার চিহ্ন আছে এখনো। 2017 সালে পুরাতন ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর গুড়িয়ে দেওয়া হয় 2020 সালে। এখন স্কুলের কার্যক্রম চলছে ছোট 3টি চালাঘরে। এগুলোতেই চলছে পাঠদান ও দাপ্তরিক কাজ। নেই পড়াশোনা বা খেলাধুলার পরিবেশ। ভবন না থাকায় রোদ বৃষ্টি শীতে বাড়ে বিপত্তি। আমাদের ভয় করত, আর বৃষ্টি হলে এই জায়গা কাদা হয়ে যেত। যেরকম স্বাভাবিক একটা স্কুল থাকা দরকার সেরকম তো না। মানে 2014 সাল থেকে কর্মরত আছি, কিন্তু এসে যাবত আমি কোনোদিন আসলে টিচার এটা নিজেকে মনে করতে পারি না। পরিত্যক্ত ভবন ভাঙার পর নতুন ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হয়নি এখনো। এই যাবৎকাল দীর্ঘ 8 বছর পর্যন্ত কোনো ভবন পাই নাই। তবে আমি শুনেছিলাম যে 2020 সালে আমার একটা নতুন ভবন বরাদ্দ হয়েছে, সেটাও আজও পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয় নাই। স্কুলটির 48 শতক জমির মধ্যে 5 শতক জমি নিয়ে বিরোধ থাকায় ভবন নির্মাণ করা যায়নি বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। মামলার জন্য স্কুলটা হয়নি, তো যেহেতু বরাদ্দটা ফ্রি গেছে, এখন প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 5-এর আওতায় যদি কেসটা মিটে যায় তাহলে আমরা এখানে স্কুলে কাজ করতে পারবো। 1960 সালে যাত্রা শুরু হয় পাড়িয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভবন পরিত্যক্ত ঘোষণার পরও 2018 সালে বিদ্যালয়টিতে 110 জন শিক্ষার্থী ছিল। বর্তমানে কাগজে কলমের 70 জন থাকলেও পাঠদানের পরিবেশ না থাকায় কমছে শিক্ষার্থীর সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন জেলায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। সকালে নেত্রকোনায় দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুব উন্নয়নের জেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে ঝিনাইদহে দিবসটি উপলক্ষে যুব ভবনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে 13 জন প্রশিক্ষিত যুবকদের মাঝে 21 লাখ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া খাগড়াছড়িতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র, সেলাই মেশিন বিতরণ করা হয়। নাটোরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে 17 জন যুবকের মাঝে 22,60,000 টাকার চেক তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন সংগঠনের সংগঠক। শেরপুর সদরের দশানী নদীতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, যা উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় করে বিভিন্ন জায়গা থেকে যাওয়া হাজারো মানুষ। সোমবার বিকেলে নদীর পশ্চিম পাশ থেকে নৌকা বাইচ প্রতিযোগিতাটি শুরু হয়। 15 দিন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকার নৌকা। ঢোলের তালে তালে মাল্লারা বৈঠা মেরে নৌকা নিয়ে সামনে এগিয়ে যায়। আয়োজন উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় জমান নানা বয়সী মানুষ। উপজেলার 7 নম্বর চর এলাকার যুব সমাজ এই নৌকা বাইচের আয়োজন করেছে। ঐতিহ্যবাহী এই খেলা ধরে রাখতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। তো এখানে আইসা আমার মনটা ভরে গেছে। ঠিক আছে, গ্রাম বাংলা ঐতিহ্য খেলা অনেক সুন্দর। আমার বাড়ি এই পাশে, এই গ্রামেই। তো আমাদের এলাকায় অনেকদিন যাবত নৌকা খেলা হয় না, এটাই হয়তো প্রথম। বাচ্চারাও দেখছে, আমরাও দেখতেছি। খেলাটা খুব মজা লাগে, খুব সুন্দর খেলা। খেলাটা খুবই ভালো লাগলো, আমার সবাই বন্ধু বান্ধব মিলে আসছিলাম। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীতে খালের উপর থেকে অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকাল থেকে সদর উপজেলা সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। পৌরসভার সোনাপুর 0 পয়েন্ট ও নোয়াখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় প্রশাসন। এ সময় খালের দুই পাশে গড়ে তোলা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খালের ময়লা আবর্জনা অপসারণ করা হয়। অভিযানে সেনাবাহিনী, আনসার সদস্যদের পাশাপাশি সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। উপজেলার সব খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানায় প্রশাসন। সমগ্র বাংলাদেশে এই ছিল আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব, এক্সে আরও বিস্তারিত সংবাদ দেখতে পাবেন।